তুরস্কে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বড় নৌঘাঁটি এবং বাহরাইনের বুকে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার বাপকো এখন শুধুই ধ্বংসস্তূপ। একই সাথে ইসরায়েলের তেল আবিব এবং রামাতগানের বুকে নেমেছে মৃত্যুর বৃষ্টি। তুরস্কে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের একের পর এক আঘাত। পুরো অঞ্চল এখন আগুনের গোলকধাতায় পরিণত হয়েছে। ধোঁয়ায় আকাশ যেন কালো হয়ে গেছে। বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে চারপাশের সবকিছু। এই দৃশ্য একটি অশান্তির ইঙ্গিত বহন করছে, যা হয়তো পুরো বিশ্বকে এক অজানা অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। ঘটনাটির সূত্রপাত দুপুর থেকে। ইরান বাহরাইনের এই অর্থনীতির মেরুদণ্ডে 5 দফা ধারাবাহিক হামলা চালিয়েছে। একে একে মিসাইলের বৃষ্টি নেমেছে এই শোধনাগারের ওপর। বাহরাইনের জরুরি কর্তৃপক্ষ এখন হিমশিম খাচ্ছে। তারা এলাকায় জরুরি অবস্থান জারি করলেও আগুন নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই শোধনাগারটি প্রতিদিন প্রায় 4 লক্ষ ব্যারেল জ্বালানি তেল পরিশোধন করত, যা বাহরাইনের অর্থনীতির প্রাণ। আর এখন সেই প্রাণ যেন ঝড়ের মুখে নিভে যাচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েলের বুকেও ইরান নামিয়েছে তাদের ধ্বংসযজ্ঞ। গাজা উপত্যকায় ইসরায়েলের নিক্ষিপ্ত গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমার উত্তর এখন ইরান দিচ্ছে কয়েক গুণ শক্তির সাথে। ইসরায়েলের তেল আবিব, রামাতগান, হাইফা থেকে শুরু করে ইলাত বন্দর সবখানেই আকাশ থেকে পড়ছে মৃত্যুর ফলক। এখন প্রশ্ন উঠছে, কেন ইরান একসাথে এতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানছে? সামরিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে একটি হিসাবি কৌশল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও জাহাজগুলো যে বিশেষ জ্বালানি ও জেট ফুয়েল সরবরাহ করে, তার প্রধান সরবরাহকারী হল বাহরাইনের এই তেলক্ষেত্র। শত্রুকে দমন করতে হলে তার সামরিক শক্তি নয়, তার লজিস্টিক সাপোর্ট বা সরবরাহ লাইন ধ্বংস করা উচিত। যুদ্ধের রসদ যদি শত্রুর হাতে পৌঁছতে না দেওয়া যায়, তবে সেই শত্রু পরাজিত হওয়া শুধু সময়ের ব্যাপার। ইরান ঠিক এই কৌশলে অবলম্বন করছে। তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে জ্বালানি সরবরাহকারী এই চোখ ধাঁধানো অবকাঠামোগুলোকে গুড়িয়ে দিতে চায়। অন্যদিকে গাজায় ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণের জবাব দিতে ইরান তাদের মিসাইল প্রযুক্তির কাজে লাগিয়েছে। যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে, এই প্রকৃতির নিয়মকে সামনে রেখেই এই আক্রমণ। ইরানের এই রণকৌশলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সৌদি আরবের আরামকো, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেলক্ষেত্র। ইসরায়েলকে যুদ্ধকালীন তেল সরবরাহ বন্ধ করতেও এই হামলাগুলো জরুরি ছিল। একটি অন্ধকার কক্ষে আলো জ্বালার মতো ইরান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পশ্চিমাদের অর্থনীতিতে আঘাত হানতে বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বন্ধ হলে ইউরোপে গ্যাসের সংকট দেখা দেবে, পশ্চিমাদের অর্থনীতি কাঁপবে। ইউরোপীয় ইউনিয়ন তখন যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করতে বাধ্য হবে ইরানের সাথে আপোষ করার জন্য। রাশিয়া থেকে তেল আমদানিতেও এখন বিধিনিষেধ, তাই ইউরোপের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সবচেয়ে বড় চমকটি এলো যখন ইরান তুরস্কের ভেতরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করল। তুরস্কের আনাদোলু প্রদেশে অবস্থিত ইনসিরলিক এয়ারবেসে ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা মজুদ রয়েছে বলে খবর রয়েছে। ইরান অভিযোগ করেছে এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমানগুলোকে রিফুয়েল করে ইরানের ওপর আঘাত হানছে। তুরস্কের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র এই কাজ করছিল, আর এই কারণেই ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি এই ন্যাটো ঘাঁটিতে আঘাত হেনেছে। নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, রয়টার্স সবাই এখন এই খবর নিয়ে হাড়হিম করা প্রতিবেদন প্রকাশ করছে। ন্যাটোর মহাসচিব পর্যন্ত স্বীকার করেছে যে ইরানের মিসাইল তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছিল। যদিও তারা দাবি করেছে যে মিসাইলটি শুটডাউন করা হয়েছে, কিন্তু তারা ন্যাটোর অনুচ্ছেদ 5 বা আর্টিকেল 5 সক্রিয় করার বিষয়ে কোনো মন্তব্য করেননি। এক দেশের উপর হামলা মানে সব দেশের উপর হামলা, এই নীতি এখন যেন বাতিলের খাতায় চলে গেছে। তুরস্ক জরুরি ভিত্তিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। কূটনীতির দরজা এখন টানটান উত্তেজনা, কিন্তু তুরস্ক কোনোভাবেই ইরানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধে জড়াতে চাইছে না। তারা জানে এই আগুনে পড়লে তাদেরও ছাই হয়ে যেতে হবে। ইসরায়েলের অবস্থা এখন সবচেয়ে শোচনীয়। ইরানের নিক্ষিপ্ত গুচ্ছ বোমা বা ক্লাস্টার মিসাইলগুলো ইসরায়েলের বুকে আঘাত হানার পর যে দৃশ্য তৈরি হয়েছে, তা দেখলে মনে হবে যেন কোনো বড় ভূমিকম্প আঘাত হেনেছে। রামাতগানের সুন্দর সুন্দর ভবনগুলো এখন ধ্বংসস্তূপ। সিআইএ ও মোসাদের একটি বড় হেডকোয়ার্টারে সরাসরি মিসাইলের আঘাতে এমনভাবে গুড়িয়ে গেছে যে আগে কখনো বিল্ডিংই ছিল না বা কিছু ছিলই না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই বোমাগুলো অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি। এক একটি বোমার ওজন 70 কেজি। এগুলো শুধু ভবন ভেঙে দিচ্ছে না, মাটির গভীরে প্রবেশ করে দশকের পর দশক লুকিয়ে থাকার ক্ষমতা রাখে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইরান যদি 100 মিসাইল ছোড়ে, তার মধ্যে 95টি নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন যুদ্ধের আশঙ্কায় উত্তাল। ইসরায়েলের সাধারণ মানুষ সরকারের গোপনীয়তা ভেঙে ধ্বংসস্তূপের ভিডিও প্রকাশ করছে। তাদের চোখে মুখে এখন শুধুই আতঙ্ক। সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এটা
তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, আবার কেউ বলছেন পশ্চিমাদের দাম্ভিকতা এবার ভেঙে পড়বে। যুক্তরাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না। ন্যাটোর অন্যান্য দেশও পিছু হটছে, কারণ তারা বুঝতে পারছে ইরানের খোরামশাহর মিসাইলগুলো ইউরোপের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। ন্যাটোর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইলের সামর্থ্যে ব্যর্থ হয়েছে। এই সত্যটি তাদের জন্য একটি বড় আঘাত। তারা ভাবছে এখন তাদের সুন্দর সুন্দর শহরগুলো কি দোহা বা কাতারের মতো ধ্বংসস্তূপে পরিণত হবে। ইতিহাস বলে যখনই কোনো শক্তি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখনই তার পতন শুরু হয়। আজকের এই পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। একসময় যারা নিজেদের অজয় ভাবত, আজ তারা ঘরের ছাদে আগুন লাগাতে দেখে হিমশিম খাচ্ছে। ইরান দেখিয়ে দিয়েছে তারা কাউকে ছাড় দেয় না। আজারবাইজান থেকে শুরু করে জর্ডান সবাই এখন আক্রমণের আওতায়। ইরানের এই ধারাবাহিক আক্রমণ মনে করিয়ে দেয় সেই পুরনো কথা, প্রতিশোধের স্বাদ যেন মিষ্টি নয় কিন্তু প্রয়োজনীয়। বিশ্লেষকদের ধারণা এই সংঘাতে ইরান যেমন নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে, তেমন বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে পশ্চিমাদের অর্থনীতিতে চিড় ধরাতে চাইছে। তেলের দাম হুহু করে বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চরম উৎকণ্ঠার অবস্থায়। সামরিক শক্তি কাজে না আসায় তিনি হোয়াইট হাউসে এক জরুরি দোয়া মাহফিলের আয়োজন করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি যখন হার মানছে তখন মানুষের অদৃশ্য শক্তির কাছে আশ্রয় খোঁজে। ট্রাম্প তার ধর্মীয় আচার অনুযায়ী ইরানের বিরুদ্ধে বিজয়ের জন্য স্রষ্টার কাছে সাহায্য চাইছেন। এটি একটি বাস্তব পরাজয়ের ইঙ্গিত। যখন রাষ্ট্রনায়ককে সামরিক পরিকল্পনার পরিবর্তে প্রার্থনায় ব্যস্ত থাকতে দেখা যায় তখন বোঝা যায় পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই সংঘাতে কার লাভ কার ক্ষতি। জটিল প্রশ্ন। স্বল্পমেয়াদে হয়তো তেল রপ্তানিকারী দেশগুলো লাভবান হবে, কিন্তু দীর্ঘমেয়াদী এই অস্থিরতা সবাইকে গ্রাস করবে। যুদ্ধ কখনো কোনো সমাধান নয়, এটি ধ্বংসের অন্যতম নামমাত্র। তবে ইরান হয়তো মনে করছে নিপীড়নের বিরুদ্ধে টিকে থাকতে হলে এই আগুনই তাদের একমাত্র অস্ত্র। নেতানিয়াহু আশঙ্কা করছেন পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ইরানের সাথে গোপন আপোষ করতে পারে। ইসরায়েল প্রতি সপ্তাহে প্রায় 900 কোটি শেকেল ক্ষতির মুখে পতিত হচ্ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র নিজেদের ডলার ব্যবস্থা বাঁচাতে ইসরায়েলকে বিসর্জন দিতে পারে। এই আশঙ্কায় তারা এখন রীতিমতো উদ্বিগ্ন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মহাযুদ্ধের দামামা বেজে গেল, তার আওয়াজ কি শুধুই মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি এমন আগুনের লেলিহান শিখা হবে যা পুরো বিশ্বকে গ্রাস করে ফেলবে? যুক্তরাষ্ট্র ও তার মিত্র কি শুধুমাত্র নিজেদের স্বার্থে এই যুদ্ধ থামাতে পারবে, নাকি তারাও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে? মধ্যরাতের এই নীরবতা ভেদ করে আসা বিস্ফোরণের শব্দ এখনও কানে বাজছে। কালো আকাশের নিচে দাঁড়িয়ে ভাবছে মানুষ, আগামীকাল সূর্য ওঠার সাথে কি তাদের জীবন আবার স্বাভাবিক হবে, নাকি এটি সেই অন্ধকারের শুরু যার শেষ কোথায় কেউ জানে না। অনিশ্চয়তার এই মেঘ যেন কোনো এক অশরীরী শক্তির মতো সবার মাথার উপর ভেসে বেড়ায়। যুদ্ধ এখন দরজায় করা নাড়ছে, আর সেই দরজা খোলার আগেই কি মানুষ বুঝতে পারবে শান্তির চেয়ে মূল্যবান আর কিছুই নেই? সময় একমাত্র উত্তর দেবে, কিন্তু ততক্ষণে হয়তো অনেক কিছুই অনেক দেরি হয়ে গেছে।